হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে পড়ব ক্লাস 12 বেঙ্গল বোর্ডের মানে WBCHSE ওই বোর্ডের বেঙ্গল বোর্ডের সেমিস্টার 3 লাস্ট চ্যাপ্টার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমি হেডিং মেরেছি, দেখ ওয়ান শট একটাই ক্লাস করাবো এবং তাতেই কি থাকবে, প্রশ্ন থাকবে। এই প্রশ্নই পরীক্ষাতে আসবে, 100% আসবে, এই রকম ধরনের কোশ্চেন আসবে। তো দেরি করব না, বেশি তাড়াতাড়ি স্টার্ট করব। আগে তুই পড়াশোনাটা ভালো করে দেখবি, তারপর কোশ্চেন সলভ করবি। এইখান থেকেই কোশ্চেন আসবে, মানে ম্যাক্সিমাম চান্সেস এরকমই ধরনের কোশ্চেন দেবে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করিস, লাইক করিস, এটা রিকোয়েস্ট। অনেক রাত জেগে ভিডিও করি তোদের জন্য, একটু চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। স্যার, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি, কিভাবে এর উদ্ভব ঘটে? একদম ছোট ছোট কোশ্চেন দেয়, তিনটে বোধহয় কোশ্চেন দেবে, তাই তো? তিন জায়গা থেকে কোশ্চেন আসবে, আমি তোকে বলে দেবো। তুই দেখবি পরীক্ষাতে গিয়েও সেই জায়গা থেকেই তিনটে কোশ্চেন পাবি। তার মধ্যে একটা নিউমেরিক্যাল দেবে B0 I0 দিয়ে, একটা হচ্ছে ওই স্পিড দিয়ে, আলোর স্পিড দিয়ে, আর একটা হচ্ছে এই কনসেপ্ট দিয়ে, সরণ প্রবাহ থেকে একটা দেবে। স্যার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, আমরা কি জানতুম? প্রথমে লাইটকে আমরা জানতুম আলো কি, আলো একটা কণা। আলোর কণা তত্ত্ব প্রথমে বার করেছিল কে? নিউটন, আইজাক নিউটন স্যার। তারপরে হাইগেন্স বলল, ফোর্থ সেমিস্টারে তোরা পাবি, হাইগেন্স বলল না, আলো কণা তত্ত্ব ফলো করে না, আলো তরঙ্গ তত্ত্ব ফলো করে। তরঙ্গ নেচার আছে, ওয়েভ নেচার আছে, এবং তিনি প্রমাণ দিলেন। নিউটন যে প্রমাণ দিয়েছিল কণা তত্ত্বের, একদম সলিড প্রমাণ। আচ্ছা, ইনফ্যাক্ট নিউটন এরকমও বলেছিল যে জলেতে আলোর স্পিড বেশি, বায়ুতে কম। পরবর্তীকালে ক্লোরেন নামক একজন বিজ্ঞানী দেখলেন না, আলোর স্পিড জলেতে কম, বায়ুতে বেশি। তখন বিজ্ঞানীদের মনের মধ্যে খটকা লাগলো এবং নিউটনের তত্ত্বকে পুরো ফেলে দিতে পারেনি, কণা তত্ত্বকে। তার 5-6 বছরের মধ্যেই বোধহয় হাইগেন্স দিয়ে দিয়েছিল, একজন ডাচ বিজ্ঞানী ছিল। তো তিনি বললেন যে না, তরঙ্গ তত্ত্ব ফলো করে। যেহেতু দুই দিকে কি ভ্যালিড প্রুফ আছে, তখন বলা হলো যে না, আলো তরঙ্গ তত্ত্ব ফলো করে, আবার কণা তত্ত্ব ফলো করে। মানে লাইট হ্যাজ ডুয়াল নেচার, পার্টিকেল নেচার, ওয়েভ নেচার। আবার এটা নির্ভর করে পার্টিকেলসের উপর। কার উপর? আলো যার উপর পড়বে। আলো যার উপর পড়বে বলতে তোর মধ্যেও আছে তরঙ্গ তত্ত্ব, তরঙ্গ নেচার তোর মধ্যেও আছে, আকাশ কণা তত্ত্বও আছে তোর মধ্যে। মনে কর তুই মেলাতে গেছিস, এটা তোরা সবাই মিলে, আমি হয়তো মেলায় গেছি, আমার সঙ্গে দেখা হলে তোরা কি করবি? হয়েই করছিলিস, আমাকে দেখতে পেয়ে স্যার আসছে, ব্যাস কণা তত্ত্ব। কারণ তুই অবজারভারের আন্ডারে আছিস, না হলে পরের দিন অপমান করবে পড়তে গেলে, বাপরে বাপ স্যার ভালো আছেন, একদম কণা তত্ত্বের মতন সোজা বেরিয়ে যাচ্ছি। যখনই আমি চলে এলুম, তারপরে কি করবি? ও হো করে হয়েই করবি, তরঙ্গ তত্ত্ব। অবজারভেশন না থাকলেই কি হবে? অবজারভার না থাকলেই তরঙ্গ তত্ত্ব। সব পরবর্তীকালে প্রমাণ আছে। পরবর্তীকালে আরো যখন মানে এই আধুনিক যুগের বিজ্ঞানীরা এলেন, বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রথম প্রমাণ করেন যে না, আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের উভয়ের সঙ্গেই লম্বভাবে কে বেরোয়? আলো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তারপর থেকে বলা হলো। এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা স্পেশালিটি আছে, সেইটা হলো পোলারাইজেশন, সমবর্তন ধর্ম। এটা আলোর কণা তত্ত্বের মাধ্যমে নিউটন কি কি প্রমাণ করেছিলেন? আলোর প্রতিফলন, প্রতিসরণ। যখন ওয়েভ লেভেলে গিয়ে দেখলো হাইগেন্স, তখন তিনি ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন দুটো আরো এক্সট্রা প্রমাণ করলো, যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়ার ফলে তার কাছে একটা এক্সট্রা নেচার থাকে, আর একটা ধর্ম কি না, পোলারাইজেশন। চোখে আমাদের আলো লাগে না, সূর্যের আলোটা দেখবি আমাদের চোখে লাগলে খুব লাগে, কেন চোখে লাগে? কেন? দিস ইজ আনপোলারাইজড লাইট, পোলারাইজড নয়। যখনই তুই একটা সানগ্লাস পরছিস দামি, অবভিয়াসলি ধর্মতলা ব্র্যান্ড নয়, একটা ভালো ব্র্যান্ডেড চশমা পরবি, সঙ্গে সঙ্গে কি হবে? সানগ্লাস পরলে তাতে পোলারয়েড ইউজ করা হয়।
ফলে সূর্যের আলোতে বেরোলে তোর অতটা চোখে লাগে না, ওইটাকে বলে পোলারয়েড। যার ফলে পোলারাইজেশনকে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করা যায়। পড়বো আমরা 4th সেমিস্টারে পড়বো। সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎপত্তির কথা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্টের ব্যাপারে কথা বলবো। কি, ধরি একটি সি ধারককে রোধ আর এর মাধ্যমে একটি তড়িৎ কোষ ই ড্যাশ এর সঙ্গে যুক্ত করা হয়েছে, পরে দেখাচ্ছি। বর্তনী সংযুক্ত করার পরে বলছে তখন এই তারগুলোর মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহ বা কন্ডাকশন কারেন্ট প্রবাহ হয়, ওখান দিয়ে কারেন্ট প্রবাহ হয়, সেটা আমরা দেখেছি আগে। আচ্ছা, আর এসব রিডিং করবি ঘরে, ঘরে শুধু রিডিং। এইখানটা দেখ ভালো করে। স্যার এই যে পাত দুটো আমি গোলাকার পাত নিয়েছি, স্যার আমরা তো আয়তকার প্লেট নিচ্ছিলাম, গোলাকার হতে পারে না হওয়ার কিছু নেই। স্যার এই পাতে পজিটিভ চার্জ, এই পাতে নেগেটিভ চার্জ, তাই তো ধারকে। আচ্ছা, এই যে ধারকত্ব সি, এইখান থেকে আমি একটা তড়িৎ চালক বল কানেক্ট করেছি, মানে ব্যাটারি সংযুক্ত করেছি, আর একটা লোড রেজিস্ট্যান্স দিয়েছি। লোড রেজিস্ট্যান্স না দিলে তো আমি কারেন্ট মাপতে পারবো না। সেই জন্য পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে একটি সূচি চুম্বক রাখলে এটি বিক্ষিপ্ত হবে, যার থেকে বলা যায় এই অঞ্চলে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। ভাব, এইখানে কিছুই নেই, দেয়ার ইজ কানেকশন না স্যার, দুটো পাতের মাঝখানটা তো ফাঁকা। আমরা কি পড়েছিলাম, এখানে ইলেকট্রিক ফিল্ড হয়, তাই পড়িনি? প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হতো। আচ্ছা, দেখছে না এর মাঝখানে যদি আমি একটা ম্যাগনেটিক নিডলসকে রাখি বা সূচি চুম্বক বা চুম্বক শলাকাকে রাখি, তাতে ডিফ্লেকশন আছে। ডিফ্লেকশন থাকা মানে কি? কম্পাসে যদি ডিফ্লেকশন দেখায় মানে কি? সেখানে চুম্বক ক্ষেত্র আছে। হ্যাঁ স্যার, এখানে চুম্বক ক্ষেত্র আছে, ভেতরে কোনো কানেকশন নেই, অথচ ভিতরে কি আছে? চুম্বক ক্ষেত্র আছে। সংযোগী তারগুলির মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তা ধারকের পাত দুটির মধ্যবর্তী ফাঁকা অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, কিন্তু তা সত্ত্বেও ওই অঞ্চলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলে, এই বিজ্ঞানী সব বিজ্ঞানীদের রাত্রিবেলার ঘুম কেড়ে নিয়েছিল এইসব এক্সপেরিমেন্ট করে। ধরে নেন যে ধারকের দুই পাতের মধ্যবর্তী ফাঁকা অংশের মধ্যে দিয়েও একটি তড়িৎ প্রবাহ হয়, যাকে তিনি ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ বলে জানান। আমরা এতদিন কি জানতাম, এই একটা প্লেট এটা পজিটিভলি চার্জ নেগেটিভলি চার্জ, কানেকশন আছে। স্যার এদিক থেকে এদিকে ফিল্ড হতো, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। ইনি বলছেন না, তার মানে এখানে কারেন্ট ছিল, তাহলে স্যার টাচ নেই, কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটাকে আমরা বলতাম কন্ডাকশন কারেন্ট। কি বলতুম? কন্ডাকশন কারেন্ট। ইনি বলছেন না, এইখানে ম্যাগনেটেড আমাদের কম্পাস রাখলে কি হচ্ছে, তাই এখানে ডিফ্লেকশন আছে। তাহলে কি এর ভিতরে কি চৌম্বক ক্ষেত্র আছে? ইয়েস স্যার, এইখানে চৌম্বক ক্ষেত্র বর্তমান, সেই চৌম্বক ক্ষেত্রের জন্য একটা কারেন্ট হবে, সেই কারেন্টটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কি বলছি? বা সরণ প্রবাহ। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এর ফলে সরণ প্রবাহর সৃষ্টি হয়। স্যার কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট একই জিনিস, উনি এরকম ভাবে বুঝিয়েছেন, না হলে সব গুলিয়ে পাক হয়ে যাচ্ছিল। নেক্সট, এগুলো একটু রিডিং করবি ঘরে বসে বসে, খুব সুন্দর লাগবে রিডিং করলে। আচ্ছা, এই সরণ প্রবাহকে ম্যাক্সওয়েল প্রবাহ বলে। কি বলে? ম্যাক্সওয়েল প্রবাহ। মানে শুধু দুটো ধারকের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র নয়, তড়িৎ ক্ষেত্রও থাকে, তার সঙ্গে চৌম্বক ক্ষেত্রও থাকে। ম্যাক্সওয়েল এটা প্রমাণ করে। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য যদি কন্ডাকশন কারেন্ট হয়, চৌম্বক ক্ষেত্রের জন্য কি হবে? যে কারেন্ট, তাকে কি বলবো? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কি বলছে? সময়ের সঙ্গে কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হলে ওই অঞ্চলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে সরণ প্রবাহ বা ম্যাক্সওয়েলের সরণ প্রবাহ বলে। তুই যত সময়ের সঙ্গে তড়িৎ ক্ষেত্রকে পরিবর্তন করবি, মানে ডি ফাই ডিটি, মনে পড়ছে? ডি ফাই ই ডিটি, তড়িৎ ক্ষেত্র
তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন হলে, মনে পড়ছে তড়িৎ ফ্লাক্স phi e is equal to E dot A, মনে পড়ছে d phi dt এর যত পরিবর্তন করি, ফ্লাক্সের যত চেঞ্জ হবে তত কারেন্ট বাড়বে। এইখান থেকে এটাই তো ছিল, এর পরিবর্তিত রূপ হচ্ছে, পরিবর্তিত রূপ সারফেস ইন্টিগ্রাল ক্লোজড ইন্টিগ্রাল b ডট dl সমান আমরা কি পেয়েছিলাম, মিউ নট আই ইনসাইড পেয়েছিলাম, হ্যাঁ, আর ওর ক্ষেত্রে পেয়েছিলাম সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ সমান কিউ ইনসাইড বাই এপসাইলন নট, মনে পড়ছে দুটো আলাদা আলাদা পড়েছিলাম, এটা চৌম্বক ক্ষেত্রের জন্য, এটা তড়িৎ ক্ষেত্রের জন্য। আচ্ছা, তখন উনি বললেন যে এইখানে দুটো কারেন্টই হয়, দিস ইজ নট ভ্যালিড। এইটাকে আরো ভালো করে লিখলেন মিউ নট আইসি প্লাস আইডি, আইসি মানে কি কন্ডাকশন কারেন্ট আর আইডি মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বলছে আগে যে প্রবাহটা আছে, মানে এই তো ধারক, আগে ধারকের আগে পর্যন্ত যে কারেন্টটা আছে তাকে বলবো কন্ডাকশন কারেন্ট। মানে যখন কন্ডাকশন কারেন্ট থাকবে তখন ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকবে, আর যখন ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকবে তখন কন্ডাকশন কারেন্ট থাকবে না, মানে জিরো। এটা পরিবর্তিত রূপ উনি দিলেন যে যখন কন্ডাকশন কারেন্ট থাকবে আগে পর্যন্ত কন্ডাকশন কারেন্ট, তখন ডিসপ্লেসমেন্ট কারেন্ট জিরো, ধারকের মধ্যে কি হবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকবে, কন্ডাকশন কারেন্ট জিরো, ব্যাস এইটুকু খালি মাথায় রাখ। বেশ, তাহলে একে অ্যাম্পিয়ারের ম্যাক্সওয়েলের পরিক্রমণ সূত্র বলে। কি বলে? এটা শুধু অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র ছিল, এটা কি অ্যাম্পিয়ারের সূত্রকে ম্যাক্সওয়েল কি করলো, পরিবর্তন করলো হালকা, যে জায়গাগুলো জানে, যে জায়গাগুলো অজানা ছিল উনি সেইগুলো জানিয়ে এইটা লিখলেন। আচ্ছা, যেহেতু পরিবর্তনীয় তড়িৎ ক্ষেত্র থেকে সরণ প্রবাহের উৎপত্তি হয়, তাহলে সরণ প্রবাহের উৎপত্তির ঘটনা কোনটা, পরিবর্তনীয় তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন। লেখা যায় আইডি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ডি ফাই ডিটি। কি? আইডি সমান এপসাইলন নট ডি ফাই ই ডিটি। কার পরিবর্তনের জন্য হচ্ছে? তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের হার। আইডি সমান এপসাইলন নট ডি ফাই ডিটি, ব্যাস এই আমার ফর্মুলা একটা হয়ে গেল। এটাই সরণ প্রবাহ। তাহলে ফাই ই সমান ইডিএস, ও সব লিখেছে, যাও আইডির জায়গায় কি খালি ভ্যালুটা বসিয়েছে, আইডির জায়গায় শুধু ভ্যালুটা, পোকাটা জ্বালাচ্ছে রে, আইডির জায়গায় শুধু ভ্যালুটা বসিয়েছে, দেখ হয়েছে। তার মানে সরণ প্রবাহ কোনটা? তার মানে একটাই আমি জিনিস জানলুম, সরণ প্রবাহ যেটাকে আইডি দিয়ে লিখছি, আইডি দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন নট ডি ফাই ই ডিটি, ব্যাস এইটুকুনি, শুধু এইটুকুনি আমার জানার দরকার। বাকি এগুলো শুধু আমি রিডিং মারবো। অ্যাম্পিয়ার আর ম্যাক্সওয়েলের পরিক্রমণ সূত্রের ফর্মুলা এইটা। এবার আইডির জায়গায় যদি এইটা আইডির ভ্যালুটা বসিয়ে লেখে, তোকে অপশন সেই অনুযায়ী দেখে দাগ দিতে হবে। নেক্সট বলছে এই সরণ প্রবাহের বৈশিষ্ট্য কি? স্যার থিওরি আমাকে দিতেই পারে, সেই জন্য এইগুলো লিখেছি। সরণ প্রবাহের বৈশিষ্ট্য কি? সরণ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করতে পারে। শূন্য স্থানে কোনো আধান না থাকলেও সরণ প্রবাহের মান নির্দিষ্ট থাকে। আধান নেই, ধারকের ভিতরে আধান আছে, কিন্তু চৌম্বক ক্ষেত্র হচ্ছিল, তো চৌম্বক ক্ষেত্রের ফলে কি হচ্ছিল? সরণ প্রবাহ হচ্ছিল। তার মানে শূন্য স্থানে কোনো আধান না থাকলেও কি হবে? সরণ প্রবাহ হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, সরণ প্রবাহের মান আইডি সমান এত, ওটা শিখেছি। নেক্সট, ধারকযুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহের নিরবিচ্ছিন্নতা বজায় রাখার জন্য সরণ প্রবাহের প্রয়োজন হয়। এই প্রবাহকে ভ্রংশ প্রবাহ বলে। ভ্রংশ প্রবাহ কি? সরণ প্রবাহ। সরণ প্রবাহর আর একটা নাম কি? ভ্রংশ প্রবাহ। বুঝেছে? আচ্ছা, পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক আলোর কম্পাঙ্কের তুলনায় অনেক কম। আলোর কম্পাঙ্ক অনেক বেশি, আর পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 50 হার্টজ।
অত কম, অনেক কম। সুপরিবাহী পদার্থে পরিবহন প্রবাহ মাত্রার তুলনায় সরণ প্রবাহ নগণ্য হয়। তার মানে সুপরিবাহী পদার্থে প্রবাহ মাত্রা কি হবে? সরণ প্রবাহ মাত্রা অনেক কম। কিন্তু উচ্চ কম্পাঙ্কের ক্ষেত্রে যখন কম্পাঙ্কটা কত, গ্রেটার দ্যান 10⁻15 হার্টজ, পরিবাহী পদার্থেও সরণ প্রবাহ লক্ষ্য করা যায়। ভালো করে এই পয়েন্টগুলো মাথায় রাখবে। যখন কম্পাঙ্ক কি 10⁻15 হার্টজের বেশি হবে তখন সরণ প্রবাহ তোর দেখতে পাবি পরিবাহীতে। সরণ প্রবাহ প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহের নিরবিচ্ছিন্নতার সূত্র মেনে চলে। সরণ প্রবাহ কার সূত্র মেনে চলে? তড়িৎ প্রবাহের নিরবিচ্ছিন্নতা। মানে আধান কি থাকে? আধান কনস্ট্যান্ট থাকে। একটা সিস্টেমের আধান, মোট আধান কনস্ট্যান্ট, সেটা আধানের সংরক্ষণ সূত্র এও মেনে চলে। আর যে আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে সে কি হয়? তড়িৎ প্রবাহের সংরক্ষণ সূত্র ওরকম ভাবেই তো দেখেছিলাম। আধানের সংরক্ষণ সূত্র দিয়েই তো কি হতো, KCL, সেটা মেনে চলবে। সরণ প্রবাহ সর্বদা কিরশফের জাংশন সূত্র মেনে চলে। আমি এই মাত্র বললুম KCL সূত্রকে সরণ প্রবাহ মেনে চলবে। ওইখানে যেমন কন্ডাকশন কারেন্ট কি করতো, KCL কে মেনে চলতো, তেমন সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারণও কি KCL কে মেনে চলবে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো একটু মনে রাখবি, এই পয়েন্টগুলো 5, 6, 1, 3, 4। নেক্সট। আরে থিওরি আছে, ভয় পাওয়ার কিছু নেই, আছে। দেখ, তার মধ্যেই চলে এসছে একটা কোশ্চেন, মানে বেসিক্যালি এরকম ধরনেরই কোশ্চেন দেয়। কি পড়েছিস আকাশ, কি পড়লি? ID সমান এপসাইলন নট ডি ফাই ডিটি। কোশ্চেন চলে এসেছে, এসো। 20 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে তড়িৎ উৎস দ্বারা এত ভোল্ট হারে চার্জ, এত ভোল্ট পার সেকেন্ড কত? 3 ভোল্ট চার্জ করা হচ্ছে। ধারকটির পাত দুটির মধ্যে দিয়ে সরণ প্রবাহ কত হবে? ধারকটির সরণ প্রবাহ কত হবে বলে অপশন দিয়েছে। সরণ প্রবাহ মানে কারেন্ট, তাই তো? স্যার ধারকত্বের কত? ধারকত্ব কত বলে দিয়েছে? সি কত বলে দিয়েছে? সি বলেছে তোকে 20 মাইক্রোফ্যারাড। আর ওইখানে কি বলে দিয়েছে? তড়িৎ উৎস দ্বারা এত ভোল্ট, মানে ডিই/ডিটি তোকে বলে দিয়েছে 3 ভোল্ট পার সেকেন্ড। আচ্ছা, তাহলে তোর কি বার করতে বলেছে? ধারক পাত দুটির মধ্যে দিয়ে সরণ প্রবাহ কত? ID সমান কত হতো? ID সমান এপসাইলন নট ডি ফাই বাই ডিটি, ডি ফাই ই বাই ডিটি। ID সমান এইটা সমানই আমরা লিখতে পারি ডি কিউ ডিটি, কিউ মানে চার্জ, ডিটি। এখন ID সমান ডিডিটি অফ কিউ। এবার বল কিউ সমান কি লিখতে পারতুম? সি ইন্টু ভি। তাহলে এইখান থেকে ID সমান সি তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে চলে আসবে ডিভি ডিটি। এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে সি তোকে বলে দেওয়া আছে, এই ডিডি মানে কি ডিভিডিটি। চলো বসিয়ে দাও। 3 ইন্টু কত রে? 20। দেখ আমি এইটা মাইক্রোফ্যারাড আছে, তার মানে কি আসবে? মাইক্রো অ্যাম্পিয়ারে আসবে। 60 মাইক্রো অ্যাম্পিয়ার। 60 মাইক্রো অ্যাম্পিয়ার কোথায় আছে? দেখ 60 মাইক্রো অ্যাম্পিয়ার, অপশন সি। তোকে এইখান থেকে এই ফর্মুলাটা ছিল, একে করে ডিরাইভ করলে দেখবি আসবে ডি কিউ ডিটি। ওই যে ফাই সমান এ ছিল না, ইন্টিগ্রেশন বি ডট ডিএস, এখান থেকে নিয়ে এলে চলে আসবে। ওই যে ওই সেম কনসেপ্টের উপরে আর একটা কোশ্চেন দিয়েছি। 5 সেমি ইন্টু 4 সেমি মাপের আয়তকার প্লেট, তাহলে প্লেটের ক্ষেত্রফল কত? 5 4 যা 20 সেমি স্কোয়ার। স্যার একে মিটারে নিয়ে চলে যাও, কেন বলো তো? এইখানে দেখো যেটা আছে সেটা এসআইতে আছে। তাহলে 20 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার এরিয়াটা বেরোলো। প্লেট বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারককে এমন ভাবে আহিত করা হচ্ছে যাতে এর মধ্যবর্তী স্থানে এত ভোল্ট পার মিটার পার সেকেন্ড হারে, ভোল্ট মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হারে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন। তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন মানে দিস ইজ ডিই ডিটি।
ডিই ডিটিটা তোকে বলে দিয়েছে 5.65 ইন্টু 10⁻11 এসআই ইউনিটে। আমাকে বল সরণ প্রবাহ মাত্রা কত হবে। স্যার সরণ প্রবাহ মাত্রা কি ছিল, আইডি সমান এপসাইলন নট ডি ফাই ডিটি, ডি ফাই ই ডিটি। তাহলে এইখান থেকে এপসাইলন নটটা রেখে দিলুম, ডি ডিটি অফ ফাই ই কত হতো, বি ডট এ, তার মানে বি এই সরি ই এ তো কনস্ট্যান্ট ফিক্সড দেখো, তার মানে এ বাইরে বেরিয়ে চলে আসবে, ই নট এ ডিই ডিটি। চলো ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসালে এপসাইলন নটের মান কত, 1/4 পাই এপসাইলন নট কত ছিল, 9 × 10⁹, 1/4 পাই এপসাইলন নট। তাহলে এপসাইলন নট সমান হবে হচ্ছে 1/4 পাই ইন্টু আরে 12 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻12 নাকি কত ছিল মনে হয়, 8.85 ওই সামথিং ছিল। এপসাইলন নটের মানটা একবার দেখে বলতো, সরি 8.85 ইন্টু 10⁻12 এসআইতে। এ কত বলেছে, 20 ইন্টু 10⁻⁻4। ডিইডিটি কত বলে দিয়েছে, 5.6 ইন্টু 10⁻11 এত অ্যাম্পিয়ার, সব এসআইতে আছে অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে দেখ, ওরে বাবা বিশাল বড় হবে এটা, ক্যালকুলেশন মার। স্যার এইখান দিয়ে এই শূন্য দিয়ে এইখানে 11 হয়ে যাবে, 10⁻11, এখানের সঙ্গে এ মরবে। আচ্ছা 5.5 দুগুণে কত, 11.2 ইন্টু 8 88, ওই একের মতন হবে। 1 ইন্টু 10⁻⁻4, 1 ইন্টু 10⁻, এটা আবার ক্যালকুলেশন করে বল বাবা, এটা ক্যালকুলেশন করে বল, 8.85 ইন্টু 11.2, 8.85 ইন্টু 11.2 ক্যালকুলেশন কর। ক্যালকুলেটারও আনিনিস, ফোনে ক্যালকুলেটার করছে, ক্যালকুলেটার অ্যালাউ নেই, এরকম অঙ্ক দেবে ওনে। ওরে বাবা 8.85 ইন্টু 11.2 মান আমি বললাম তো মুখে, 8.85 ইন্টু 10⁻, এই 11.2, 8.85 ইন্টু 11.10, তাহলে 10 ইন্টু, আমি তো বললাম কাছাকাছি আসবে, 10⁻⁻4 অ্যাম্পিয়ার। তার মানে এটা 1 ইন্টু 10⁻⁻3 অ্যাম্পিয়ার। তার মানে কি এটা এত 10⁻3 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার। এইগুলো তুই পরীক্ষায় ক্যালকুলেটর পাবি, তোকে মুখে মুখেই করতে হবে। 11.2 আর 8, কিন্তু 11.2 ইন্টু 8.5 তো 10 আসার কথা, 10 তো নয়, 100 মতন হবে, 100 হবে এটা। সালা ভুলভাল বলেছে গেঁজাখুর, 100 মানে 10 ইন্টু 10 মিলি অ্যাম্পিয়ার হবে। তুই 20 খেয়ে তুই ভুলভাল বলেছিস, আচ্ছা নেই আমি ভুলভাল শুনেছি, নে 10 মিলি অ্যাম্পিয়ার হবে, মানে এটা ক্যালকুলেশন করে বসাবি। বুঝলি, এইরকম ধরনের একটা অঙ্ক দিলে দিতে পারে, বুঝতে পেরেছিস, নিউমেরিক্যালস এরকম ধরনের একটা দিলে দিতে পারে। একটা কি পেলি দেখ, একটা ডাইরেক্ট ফর্মুলাতে হচ্ছে, আর একটা কি ডিকিউডিটিতে হলো। নেক্সট, স্থির তড়িৎ সংক্রান্ত গাউসের সূত্র মনে পড়ছে, সেই গাউসের সূত্র ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ ইনসাইড বাই এপসাইলন নট, মনে পড়ছে, সেটাকেই লিখেছে এখানে, সেইটাই লিখেছে এই সূত্র অনুযায়ী কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্রের মোট প্রবাহ ওই তল দ্বারা আবদ্ধ মোট আধানের 1/এপসাইলন নট গুণ হয়, মনে পড়ছে, গাউসের সূত্রটা লিখেছে। নেক্সট, চুম্বকত্ব সংক্রান্ত গাউসের উপপাদ্য, সেখানে কি ছিল, বি ডট ডিএস সমান 0, বি ডট ডিএস সমান 0, কোন বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক প্রবাহ সর্বদা শূন্য। স্যার অ্যাম্পিয়ারের সূত্র নয় এটা, অ্যাম্পিয়ারের সূত্র আলাদা, এটা হচ্ছে কি গাউসের সূত্র। মোট ফ্লাক্স কত হবে, চৌম্বক একটা বদ্ধ ক্ষেত্রের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত হবে, শূন্য। আচ্ছা নেক্সট 3 নম্বর কি বলছে দেখ, 3 আর 4 নম্বর কি বলছে, এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র কি বলেছিল, যতক্ষণ প্রথম সূত্র ছিল হচ্ছে যতক্ষণ ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ তড়িৎচালক বল আবিষ্ট হবে। যত তড়িৎচালক বলের মান হচ্ছে কি আবিষ্ট তড়িৎচালক বল
চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। সেই যে মাইনাস দিয়ে ডি ফাইভ ডিটি লিখেছিলাম, ই সমান মাইনাস ডি ফাইভ ডিটি। কেন মাইনাস? তড়িৎ চালক বল যে কারণে উৎপন্ন হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ সেই কারণকে বাধা দেয়, সেইটা লিখেছে। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন ই ডট ডিএল, ইন্টিগ্রেশন ই ডট ডিএল এর জায়গায় আমি এটা লিখতে পারবো ডি ফাইভ মাইনাস ডি ফাইভ ডিটি। তাহলে এখান থেকে ডিটিটা বার করে নে, সারফেস ইন্টিগ্রেশন বি ডট ডিএস। আরে ফাইভ ই মানেই তো এটা, এইখান থেকে গুণ করেছে, করে বসিয়েছে। নেক্সট লাগবে না, শুধু রিডিং করবি, আমাকে তো কমপ্লিট করতে হবে, ওই জন্য আমি তাহলে নিয়েছি। 4 নম্বর, এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। আর অ্যাম্পিয়ার নয়, অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল দুজন মিলিয়ে। অ্যাম্পিয়ার যেটা বলেছিল সেখানে কি চৌম্বক ক্ষেত্র, শুধু চৌম্বক ক্ষেত্র ছিল, এখানে দেখছে ধারকের মধ্যেও চৌম্বক ক্ষেত্র থাকে। তাহলে আগে যেটা ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ নট ইন্টু আই ইনসাইড লিখতুম, এখন আর ওটা লেখা যাবে না, মিউ নট আইসি প্লাস আইডি, এটাই তো আইডি গো, এটাই তো আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সেটাকে লিখেছে, সেটাকে লিখেছে। মানে এখন আর তুই অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র বলতে পারবি না, কি বলতে হবে? অ্যাম্পিয়ার ও ম্যাক্সওয়েলের পরিক্রমণ সূত্র। নেক্সট কি বলছে, তুই শুধু এগুলো রিডিং মারবি, কিচ্ছু লাগবে না এইসব। নেক্সট বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি জিনিস? বলছে সময়ের ও স্থানের সঙ্গে সাইন বক্র অনুযায়ী, সাইন বক্র মানে সাইনের লেখচিত্র, সাইনোসয়েডাল গ্রাফ, পরিবর্তনীয় তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করলে, বলেছিলাম না তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করলে তাদের দুজনের অভিলম্বের দিকে শূন্য বা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে তির্যক তরঙ্গ রূপে আলোর গতিবেগ নিয়ে উভয় ক্ষেত্রের অভিলম্বের দিকে বিস্তার লাভ করে, এই তরঙ্গকেই আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলি। মানে কি? মানে হচ্ছে এইদিকে ইলেকট্রিক ফিল্ড আর এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আর এইদিকে আলোর গতিবেগ। স্যার সি ইজ আ ভেক্টর, ভেক্টর। They are all of them are mutually perpendicular to each other. এরা যদি পারপেন্ডিকুলার হয়, এও কি হবে? পারপেন্ডিকুলার। তার মানে স্যার C can be written as the cross product of E and V, ক্রস প্রোডাক্ট তবেই তো কি হবে? ভেক্টরটা কি হবে? দুজনের সঙ্গে লম্বভাবে বেরোবে। আচ্ছা, নেক্সট, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগের রাশিমালা হলো C is equal to 1 by mu naught epsilon naught। স্যার তুলে দেয় এই কোশ্চেনটা, তুলে দেয় কেন মিউ নট আর এপসাইলন নট এলো আকাশ? মিউ নট কোথায়? চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ভেদ্যতা। আর এপসাইলন নট কি? তড়িৎ ভেদ্যতা। তার মানে দেখ, আমি এই সি কে, এটা তো বায়ু মাধ্যমের জন্য, অন্য কোনো মাধ্যমের জন্য এরকম লিখতে পারবো √1 বাই, তুই আমাকে বল এপসাইলন এম সমান কত ছিল? এপসাইলন এম ছিল হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট আপেক্ষিক। মিউ এম কি ছিল? মিউ আর মিউ নট। হেন্স ইট ক্যান অলসো বি রিটেন অ্যাজ এপসাইলন আর এপসাইলন নট মিউ আর মিউ নট ফর আ মিডিয়াম। একটা মিডিয়াম যেখানে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আর আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা যদি আমি জানি, তখন এই ফর্মুলাটা ইউজ করব। বুঝেছিস? আচ্ছা, এসব লিখে দিয়েছে। সি এর মান হচ্ছে এইটা, চৌম্বক ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতার মান এইটা, চৌম্বক ভেদ্যতার মান এইটা। নেক্সট তোকে বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎস কিভাবে হয়। বলছে কোনো আধান স্থির থাকলে বা সমবেগে গতিশীল হলে সেটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করতে পারে না। আধান যদি স্থির থাকে, চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে না। সমবেগে গতিশীল থাকলে হবে না, মানে আপেক্ষিক বেগ দরকার, সমবেগে গতিশীল থাকলে হবে না। সমবেগে যদি চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল থাকে, ফোর্স লাগাবে চৌম্বক বল, শূন্য হতো মনে করছে, হবে না। তার মানে তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব থেকে বোঝা যায় যে কেবলমাত্র ত্বরণযুক্ত কোনো আধান থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিশ্চিত হতে পারে। ত্বরণযুক্ত মানে সমবেগে গেলে হবে না, তাতে অ্যাক্সিলারেশন থাকবে।
একটা ইলেকট্রনকে অ্যাক্সিলারেটেড মোশনে পাঠা, ব্যাস সেই ইলেকট্রন কি করবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ করবে। আবার কিরম ডিস্কো তরঙ্গ করবে, যখন তোর ইলেকট্রনটাকে এরকম মানে ত্বরণ দিয়ে পাঠাচ্ছিস, অ্যাক্সিলারেশন দিয়ে পাঠাচ্ছিস ইলেকট্রনকে, তুই ইলেকট্রনটাকে দেখছিস, তাহলে কিন্তু ইলেকট্রনটা কণা মতো দেখতে পাবি। আর ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে তুই দেখছিস নি, তখন কি দেখবি, তরঙ্গ করে ফেলে। অবজারভার থাকলে, তুই তো দেখছিস, ইউ আর অ্যান অবজারভার, তখন পার্টিকেল নেচার দেখাবে। আর তরঙ্গ নেচার কখন দেখাবে, যখন তুই দেখবি। আর এই যে আলোর যে বলছিলাম না ডুয়াল নেচার, সেটা ডিপেন্ডস আপন দা নেচার অফ দা পার্টিকেল, যে পার্টিকেলের উপরে পড়বে তার উপরে। এখন পাপাই, আমি যদি ভদ্র ব্যবহার করি, পাপাই যদি আমার সঙ্গে ভদ্র ব্যবহার করে, পাপাই কি পার্টিকেল, আমি লাইট, আমি ভদ্র ব্যবহার করবো। বললো স্যার আমাকে 5 টাকা দেবেন, আজ ফুচকা খাবো, ভালোভাবে বলছে, আমি 5 টাকা দেবো। না দিলে, বাবা আমার কাছে 5টা টাকা নেই রে এখন, এরম বলবো। ভদ্র ব্যবহার পাবে। পাপাই বললো এই 5 টাকা দে, অনির্বাণকে বলছে 5 টাকা দে, অনির্বাণ কি বলবে, ড্যাসে ড্যাস দেবে না দেবে না, যেমন ব্যবহার করবে তেমন পাবে। পার্টিকেল যদি পার্টিকেল নেচার দেখায়, লাইট তারকে তার পার্টিকেল নেচারই দেখাবে। আর পার্টিকেল যদি ওয়েভ নেচার দেখায়, লাইট সঙ্গে সঙ্গে কি দেখাবে, তার ওয়েভ নেচার দেখাবে। তুই বেসিক ফর্মুলা এরকম উদাহরণ নিয়ে পড়, তাহলে তোর মনে থাকবে। এটাই পড়বি তোরা, এটাই পড়বি, সেমিকন্ডাক্টরে পড়বি, অর্ধ পরিবাহীতে। আচ্ছা, এই যে বলছে ত্বরান্বিত আধান থেকে যুগপৎ কম্পনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। মানে যখন একটা আহিত কণাতে গতিশীলতার ফলে, মানে যেহেতু ত্বরণ আছে, তার মানে কি হবে, বেগ সমবেগ নয়, ত্বরণ থাকলেও তো কম্পন হবে, কম্পনের ফলে কি হবে, চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র, অ্যাজ এ রেজাল্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইএমডাব্লিউ জেনারেট হবে, সেই ইএমডাব্লিউটা স্পিড নিয়ে এদিকে আসবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বিজ্ঞানী হার্জ প্রথম, আর এক্ষেত্রে কম্পনযুক্ত আধানটির কম্পাঙ্ক তড়িৎচুম্বকীয় কম্পাঙ্কের তরঙ্গের কম্পাঙ্কের সমান। মানে যে পার্টিকেলটা আহিত অ্যাক্সিলারেটেড ত্বরান্বিত আধানের যে কম্পাঙ্ক থাকবে, সে যে কম্পাঙ্ক নিয়ে মুভ করবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গটার কম্পাঙ্ক কি হবে, তার কম্পাঙ্কের সমান হবে। ওর যা আহিত আধানটা যে ত্বরান্বিত করেছিলিস, তার যে কম্পাঙ্ক থাকবে তো একটা, সেই কম্পাঙ্কটাই কি হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক হবে। আচ্ছা, বিজ্ঞানী হার্জ প্রথম এইসব দেখেছিল, সৃষ্টি ও উপস্থিতি প্রমাণ করেন, হয়েছে। তারপরে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মাইক্রো তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে বেতার তরঙ্গ প্রেরণ করে। দেখেছিস জগদীশ চন্দ্র বসু কত বড় বিজ্ঞানী ছিলেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়েছিল, ইনি কি দিয়েছিলেন, মাইক্রো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার দিয়ে কি বেতার যন্ত্র, বেতার তরঙ্গ সৃষ্টি করে রেডিওতে আমরা গান শুনতে পেতাম তখনকার যুগে, এখন সেই ঝ্যাম্পেলা পরে গান হয় শুনতে পাস। আচ্ছা নেক্সট, আর অনেক দূর পর্যন্ত এটাকে প্রেরণ করা যায়। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্মাবলী, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্মগুলো কি, জাস্ট রিডিং করবি তো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, তির্যক। তুই ক্লাস 11-এ পড়েছিস, একটা কি হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা কি তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে কি, যেখানে পার্টিকেলের কম্পন যেদিকে, পার্টিকেল যদি এরাম এরাম করে, তরঙ্গ হয় এই দিকে যাবে, নয়তো এই দিকে যাবে, সমান্তরাল। আর তির্যক তরঙ্গ কি, পার্টিকেল যদি এরাম মুভ করে, তরঙ্গ হয় এদের সঙ্গে লম্বভাবে উপর দিকে যাবে, নয়তো নিচের দিকে যাবে। এখানেও তো তাই হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে যাচ্ছে, আবার ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কি লম্বভাবে যাচ্ছে, সেই জন্য বলেছে এটা কি তির্যক তরঙ্গ। সময়ের সঙ্গে সাইন বক্র অনুযায়ী পরিবর্তনীয় তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এই তরঙ্গ এমন ভাবে বিস্তার লাভ করে যাতে উক্ত তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের অভিলম্ব হয়, মানে সাইনোসয়েডাল গ্রাফ হবে। বেশ, ত্বরান্বিত তড়িৎ আধান তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার লাভের জন্য কোনো বাস্তব মাধ্যমের প্রয়োজন হয় না, সেই জন্য একে কি বলবো, নন মেকানিক্যাল ওয়েভ, ইট ডাজ নট নিড এনি মিডিয়াম টু প্রপাগেট। এর চলাচলের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, এমনি যাবে, সেই জন্যই তো কি এ নন মেকানিক্যাল ওয়েভ।
আর সাউন্ডের কি মাধ্যমের দরকার ছিল, সেটা কি ছিল, মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উপরিপাতের নীতি মান্য করে। তরঙ্গর উপরিপাতের নীতি কি, তরঙ্গের উপরিপাতের নীতি মেনে চলে। আপাতত শুধু এটা মনে রাখ, তরঙ্গের উপরিপাতের নীতি পড়বি, তরঙ্গের উপরিপাতের নীতি, হাইগেন্সের তরঙ্গের উপরিপাতের নীতি পরে আছে। নেক্সট, হায় হায় কি হলো রে, কি হয়ে গেল রে, বুঝতে পারছি নি তো, যা মাখিয়ে গেল যে রে, কোথায় পোকা উড়ে গেছে? হ্যাঁ ওই জন্যই হয়নি, ওই জন্যই হয়নি, পোকাগুলো সন্ধ্যেবেলা থেকে ডিস্টার্ব করা শুরু করে, মানে আমাদের পড়তে দেবে নে, আমাদেরকে পড়তে দেবে নে। নেক্সট, 4 নম্বর ধর্ম কি বলছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গে উপরিপাতের নীতি মান্য করে, এটা বলে দিলুম। শূন্য স্থানের মধ্যে দিয়ে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ হয় এইটা সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মানগুলো বসিয়েই দেখা হয়েছে। তারপর বলছে ভি সমান কোন মাধ্যমের মধ্যে দিয়ে গতিবেগ √μ × E। মাধ্যমের মধ্যে দিয়ে মানে Vm দ্যাট ইজ ইকুয়াল টু 1/√μm ε m। এটা কি ভেঙে লিখেছিলাম না আমরা এই একটু আগে? এটা তো শূন্য মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে হলে কি হবে, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর চৌম্বক ভেদ্যতা নিতে হবে, সেটা কি মাধ্যমের আলোর বেগ দিচ্ছে। নেক্সট, নেক্সট বলছে তোকে এসো, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি সমভাবে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মাধ্যমে সঞ্চিত হয়। মানে এতেও যা তড়িৎ শক্তি, এতে একটা তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ শক্তি, আর চৌম্বক ক্ষেত্রে চৌম্বক শক্তি বন্টিত হবে সমানভাবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপরিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। দেখা গেছে E0/B0 ইজ ইকুয়াল টু সি। E0 হলো তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, কি তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান। তুই এইমাত্র আগেই এসি কারেন্টে পড়েছিস, I সমান I0 sin ω t, মনে পড়ছে? আর ওয়েভের ইকুয়েশন কি ছিল? ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু a sin ω t প্লাস মাইনাস kx। আমি তো ভুলে গেছি ওয়েভ, আমি তো তরঙ্গ ভুলে গেছি 11-এর, ভুললে তো হবে না। আসবো আমি বলে দেবো কোনটা কি। E0 হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, আর B0 হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, এদের দুজনের অনুপাত কি হয়? সি হয়। তাহলে E0/B0 is equal to C. From here we can write that E0 is equal to C times of B0। হ্যাঁ, আর B0 সমান কত লিখতে পারবো? E0/C। স্যার এই তিনটে ফর্মুলা থেকে একটা কোশ্চেন যদি না আসে তারপর আমায় বলবি, 5 স্টার जो খাইব খোঁজায়। নেক্সট যে বলছিলাম তোকে, এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক দেবেই দেবে। নেক্সট, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ভেক্টরটি ওর আলোকীয় ঘটনাগুলির জন্য দায়ী, এই জন্য তড়িৎ ভেক্টরকে অনেক সময় আলোক ভেক্টর বলা হয়। কাকে আলোক ভেক্টর বলে? তড়িৎ ভেক্টরটাকে, মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটাকে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঙ্গে ভরবেগও বহন করে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি? শক্তি, শুধু শক্তি নয়, শক্তির সঙ্গে সঙ্গে ওর মধ্যে কি থাকে? ভরবেগও থাকে। নেক্সট এসো, তড়িৎ চুম্বকীয় তির্যক প্রবৃত্তি, এই যে E is equal to E0 sin ω t minus x/c। স্যার ওয়েভের ইকুয়েশন নয়, এটা ওয়েভের ইকুয়েশন নয়, ই তো ভেক্টর, সেজন্য ভেক্টর দিয়ে লিখছি E0 sin ω t minus kx। যদি ওয়েভটা কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যায়, কোন দিকে? পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যায়, সেজন্য এটাকে এক্স নিয়েছি। আচ্ছা, ওমেগাটা কি ছিল? কৌণিক কম্পাঙ্ক। ওমেগা সমান কি হতো? 2π/t। হ্যাঁ স্যার মনে পড়ছে,
ওমেগা সমানই আমরা লিখতুম 2πf। হ্যাঁ স্যার, কে সমান কি ছিল? কে সমান ছিল 2π/λ। নাম্বার, ওয়েভ নাম্বার ছিল, ওয়েভ নাম্বার তরঙ্গ সংখ্যা, তাই তো গো? হ্যাঁ স্যার, মনে পড়েছে। কে হচ্ছে 2π/λ আর ওমেগা সমান 2π/t। তেমন ভাবে বি কেও তো আমরা এরকম ভাবে লিখতে পারবো, এই যে দুজনেই একই দিকে, -kx হয়েছে। আচ্ছা, যেখানে কে সমান মনে পড়ছে ω/c, এই তো কে সমান কি, সি সমান কি হয়, বেগ দো, আলোর বেগ। বেগ মানে কি হবে, λ/t রাখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য বাই সময়। তাহলে এই ল্যামডাটাকে আমি এরকম ভাবে লিখতে পারি 2π/t ইন্টু 2π/λ। 2π কেটে যাচ্ছে। ও, এই 2π/t মানে কি ওমেগা, আর এইটা মানে কি কে, সেই জন্য বলছে সি সমান ω/k। সেই মনে পড়ছে তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ সমান ছিল ω/k। এখানে তরঙ্গ বেগ মানে কি আলোর বেগ, শূন্য মাধ্যমে হলে সি, অন্য মাধ্যমে হলে vm। আচ্ছা, সব মনে পড়ছে আস্তে আস্তে, মনে পড়ছে কুন্দন? আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে, স্লো প্রসেসর। তুমি রাইজেন 7 ইউজ করো। নেক্সট স্যার, এইখান থেকে কিন্তু কোশ্চেন দেবেই। হ্যাঁ, এই কোশ্চেনটা আগেকার যুগে, মানে আগেকার যুগ নয়, আগের সিলেবাস অনুযায়ী, আগেকার যুগ বলা মানে 20 বছর আগে, আগের সিলেবাস অনুযায়ী এইটা বিশাল দিত। কি বলেছে দেখ, তড়িৎ চুম্বকীয়, আচ্ছা তার আগে এইটা দেখে নে। দুই ক্ষেত্রে সমন্বয়ে উৎপন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোন দিকে যাচ্ছে? স্যার, এইদিকে তরঙ্গের বিস্তার, এইদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর, আর এইদিকে কি তড়িৎ ক্ষেত্র ভেক্টর, সাইনোসয়েডাল গ্রাফ হবে। এদের এইগুলো বিস্তার, আর আলো কোন দিকে যাচ্ছে, এইদিকে। এই শূন্য মাধ্যমে আলোর বেগ এইটা হয়, আবার এইটাকে সমানই কি লিখতে পারি, E0/B0। আর কিছু জানার দরকার নেই, খালি রিডিং মারবি, শুধু রিডিং মারবি। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি? এই যে তড়িৎ চুম্বকের ফলে কি, আলো তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে বর্ণালী সৃষ্টি করবে। বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক অনুযায়ী পরপর বিভিন্ন শ্রেণীতে সাজালে যে বর্ণালী তৈরি হয় তাকে কি বলবো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তুই তো এতদিনে পড়তিস, ক্লাস 10-এ পড়েছিস যে প্রিজমের মধ্যে দিয়ে একটা সাদা আলো পাঠালে, যৌগিক বর্ণ সাদা আলো 7টা কালারে ভেঙে যায়, তাই তো রে অনির্বাণ? ওটা দৃশ্যমান আলো। ওর উপরের তরঙ্গ দৈর্ঘ্য, আরে 3800 অ্যামস্ট্রং থেকে 7800 অ্যামস্ট্রং, অনেক বইতে 4000 থেকে 8000 ছিল। ভিপ জিওর তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী ওর উপরেও আছে, ওর নিচেও তরঙ্গ আছে, সেইগুলো তুই দেখতে পেতিস, সেগুলো কি অদৃশ্য। সেই মনে পড়ছে অবলোহিত তরঙ্গ, অতি বেগুনি রশ্মি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। তো মাইক্রো ওয়েভ যেগুলো এ হয়, মাইক্রোওয়েভ, ওতে এখানে কি কি তরঙ্গ ইউজ করা হয়, মাইক্রোওয়েভ। রেডিওতে কি হয়, রেডিও ওয়েভ। এইরকম অনেক ধরনের তরঙ্গ। তুই যে ভাবছিস লালটাই শুধু বেরোচ্ছে, না, লালের তরঙ্গ দৈর্ঘ্য কত, 3800, 3799.99, হালকা একটু কম লাল, তারপরে আরেকটু হালকা কম লাল, তার থেকে আরেকটু হালকা কম লাল, এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। ফলে তুই একটা পটি পাবি, পটি, একটা ডাইরেক্ট লাল দেখতে পাবি, পটি দেখতে পাবি। লালটা আস্তে 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 ফেড হতে হতে অরেঞ্জ, অরেঞ্জ আবার ফেড হতে 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 ইয়েলো, ইয়েলো ফেড হতে হতে গ্রিন, এরকম ভাবে চলতে থাকে। মানে তুই ডাইরেক্ট 7টা আলো পাবি নি, 7টা আলোর পটি পাবি, পটি। কেমিস্ট্রিতে পড়েছিস না? আবার 12-এ উঠে আবার পড়তে হবে। 11-এ পড়েছিলিস মনে হচ্ছে, 11-এ পড়েছিলিস। এসো এসো পরে, এবার শোন, এইখান থেকে শোন, কোশ্চেন তুলে দেয়। এইখানে আমি একটা ছক নিয়েছি, দেখ, গামা রশ্মির কম্পাঙ্ক কত, 3 থেকে 3 × 10⁹ হার্টজ থেকে কত 5 × 10⁻20 হার্টজ। তার তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, এইটা তুই জানবি। সি সমান কি হয়, μ/λ, সি সমান μ λ, সি সমান, কারণ এখানে ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে লেখা যাবে না, কি দিয়ে লিখতে হয়, মিউ দিয়ে। সি সমান কি হয়, এইখানে লিখে রাখছি, সি সমান μ λ। এইখান থেকে তুই বার করে নিতে পারবি নি, সি এর ভ্যালু তো জানিস, সি এর ভ্যালু তো জানিস।
তাহলে নিউ সমান কি হবে সি বাই ল্যামডা, ভ্যালু বসাবি ল্যামডা চলে আসবে, ল্যামডা তুই জেনে রাখ, মিউ বার করে নিতে পারবি। আচ্ছা, এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ। দেখ দৃশ্যমান রশ্মি মানে উপর থেকে নিচে নামছে, মানে উপরে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে আর নিচে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে, আরে উপর থেকে নিচে নামলে কি হয় তরঙ্গ দৈর্ঘ্য বাড়তো, নিচে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে কম্পাঙ্ক কি হবে কমবে। দেখ এইখানে কম্পাঙ্ক দেখ কমবে আস্তে আস্তে, এই দেখ কমছে, তরঙ্গ দৈর্ঘ্য কমছে, এই কম্পাঙ্ক কমছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে উপর দিকে বাড়বে। এই দেখ এখানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, মোট উল্টো হবে তো, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/μ, সেই অনুযায়ী মনে রাখতে হবে তোমার। এরপরে এইখানে স্যার এই থিওরিটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই থিওরিটা আগেকার যুগে খুব পড়তো আগের সিলেবাসে। কি বলছে, শূন্য স্থানে প্রতি একক আয়তনে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে শক্তির পরিমাণ। একক আয়তনে বলেছে মানে কি শক্তি ঘনত্ব, বলো শক্তি ঘনত্ব কত ছিল তড়িৎ ক্ষেত্রে, কত হতো তড়িৎ ক্ষেত্রে শক্তি ছিল হচ্ছে হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার, সেইখান থেকে শক্তি ঘনত্ব কত পেয়েছিলাম হাফ এপসাইলন নট ই স্কয়ার, এই যে লিখেছে। আর চৌম্বক ক্ষেত্রের জন্য কত হতো শক্তি ঘনত্ব বি স্কয়ার বাই 2 মিউ নট, এর মতনই এপসাইলন নট সমান কি হয় 1/μ নট, ভাবতে পারতুম। তাহলে এইটা, তাহলে ইউ টোটাল কত দুজনকে যোগ করব, যোগ করা মানে এবার ই এর ফর্মুলাটা বসাচ্ছি, ই সমান কি ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এইখানে এর মান বসিয়েছি। এবার এদের গড় শক্তি ঘনত্ব মানে কি সেই অ্যাভারেজ বার, বার সাইন স্কয়ারের বার কি হয় হাফ, সাইন স্কয়ারের বার কত হাফ, হাফ বাইরে বেরিয়ে চলে এলো, দিস ইজ ইওর শক্তি ঘনত্ব, মোট শক্তি ঘনত্ব ইউ টোটাল হচ্ছে এইটা। তুই তো গড় বার করছিস, এই যে গড় শক্তি ঘনত্ব মানে কি হবে এর বার, এর বার করলে কত হবে এর বার আর এর বার, এর বার মানে হাফ, এর বার মানে হাফ, আর একটা করে হাফ আছে 1/4 চলে এলো। এটা প্রমাণ করবো, তুই বল অসভ্য জিনিস এমনি বুঝতে পারবি, তোকে শুধু এইটা মনে রাখতে হবে মোট শক্তি ঘনত্ব এইটা কত 1/4 কমন গেলে এপসাইলন নট ই নট স্কয়ার প্লাস বি নট স্কয়ার বাই মিউ নট, এটাকে আরো ভালো করে লিখে ফেল, ইউ টোটাল ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু এপসাইলন নট ই নট স্কয়ার প্লাস বি নট স্কয়ার বাই মিউ নট, মিউ নট এইটা মনে রাখবি। নেক্সট স্যার এখান থেকে কোশ্চেন দেয় কিন্তু অঙ্ক দেবে, অঙ্ক। নেক্সট নেক্সট দেখ এই দুটো ফর্মুলা মনে রাখবি, ই নটের সাহায্যে প্রকাশ করলে কি হবে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে প্রাবল্য, প্রাবল্যটাকে যদি আমরা ইন্টেন্সিটি দিয়ে প্রকাশ করতে চাই হাফ এপসাইলন নট ই নট স্কয়ার সি, সি হচ্ছে লাইট স্পিড, আর একে কি লিখবো বি নট স্কয়ার বাই 2 মিউ নট ইন্টু সি, ইন্টেন্সিটি এক্সট্রা যদি কোশ্চেন দিয়ে দেয় সেই জন্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ভরবেগ এবং চাপ, আমি এই একটু আগে বললাম না আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শুধু শক্তি বহন করে না, কি থাকে ভরবেগও থাকে, সেই ভরবেগ বার করবো কি করে। দেখ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শক্তির সঙ্গে ভরবেগও সঞ্চালিত হয়, আপতন তলের উপর একটি চাপ সৃষ্টি করে, এই চাপকে বিকিরণ চাপ বা রেডিয়েশন প্রেসার বলে। হিটে পড়েছিলিস, হিটে পড়েছিলিস রেডিয়েশন প্রেসার। তো স্যার যদি আপতন তলটি আদর্শ শোষক হয়, মনে করছে লাইট এই ক্লাস 11-এ পড়েছিলিস আদর্শ শোষক উত্তম বিকিরক, ভুলে গেছি স্যার, তাহলে ভরবেগ হবে পি সমান শক্তি বাই বেগ, কত শক্তি বাই বেগ, শক্তি সমান আই সমান তরঙ্গটির তীব্রতা আই ইন্টু এটি, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি শোষিত বা বিকিরিত হয় তাকে কি বলা হতো তীব্রতা। আরে ইন্টেন্সিটি কি ছিল রে, ইন্টেন্সিটি আই, ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু শক্তি, শক্তি বাই একক ক্ষেত্রফল একক সময়, এটা ছিল নি। তাহলে এখানে শক্তি তো ইউ, ইউ সমান কত লিখতে পারবো আই এটি লিখতে পারবো নি, সেটাই তো লিখেছে গো। এবার আদর্শ শোষক তলের ক্ষেত্রে প্রযুক্ত বল পি সমান কি, এফ সমান কি হয় প্রেসার বাই প্রেসার বাই পি ভরবেগ বাই সময়, আরে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে, তাহলে পি এর জায়গায় ইউ আর টি এর পি এর জায়গায় ইউ বাই সি ইন্টু টি, ইউ মানে কি আই এ টি বাই সি, টি টি কেটে গেল
আই এ বাই সি, ফোর্স কত লাগে, এত ফোর্স। বিকিরণের চাপ কত, এফ বাই এ, তার মানে 1 আই বাই সি। বিকিরণের চাপ কত, আই বাই সি। লাগবে না এসব, বাইরে লাগবে না, আমি এক্সট্রা করে বললুম খালি, যাতে না ড্যাশের ড্যাশ দিস তোরা। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কার্যকরী রোধ, রোধ সমান ইম্পিডেন্স, মনে পড়ছে, কার্যকরী রোধ মানে ইম্পিডেন্স, কত হবে, মিউ বাই এপসাইলন, মিউ বাই আন্ডার রুট মিউ বাই এপসাইলন নট। জেড সমান কত হবে, আন্ডার রুট মিউ বাই এপসাইলন। মাধ্যমের জন্য মাধ্যম এম এম মড, বুঝছে, দরকার নেই আমার, এগুলো আসে না। নেক্সট, এই জিনিস ছিল, এরপর তোমাকে ডাইরেক্ট কোশ্চেন, কিছু নেই এখানে, তো দুটো খালি ফর্মুলা, কয়েকটা তুই ফর্মুলা পেয়েছিস, বাকি দেখ সবই কিন্তু তোকে রিডিং করতে হয় ভালো করে, না হলে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবি। ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি, তড়িৎ শক্তি ঘনত্ব এবং চৌম্বক শক্তি ঘনত্বের অনুপাত কত, কত গো, সমভাবে সেই বন্টিত হতো, তাহলে কত হবে, 1:1 হবে, সমভাবে বন্টিত হতো তো 1:1। নেক্সট, হাফ এপসাইলন নট ই স্কোয়ার সি এর একক, হাফ এপসাইলন নট ই স্কোয়ার সি মানে কি, এটা ইন্টেন্সিটি নয়, এই মাত্র লিখলুম, ইন্টেন্সিটি মানে কি হয়, এনার্জি, এনার্জি মানে শক্তি, ওরে বাবা বাংলায় লেখে নেয়, পোকাটা জ্বালাচ্ছে, শক্তি বাই ক্ষেত্রফল বাই সময়, তাহলে শক্তির একক কি হয়, জুল বাই টাইম মানে কি, ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার কোথায় আছে, এইটা সোজা কোশ্চেন, তোকে দেখ এক পিস দিয়েছি তুমি, আমি এখানে লিখেছি না, এই মাত্র লেখালাম ইন্টেন্সিটি, সঙ্গে সঙ্গে তুলে কোশ্চেন দিয়ে দিয়েছে। হাতের উপর সূর্যের আলো পড়লে, সূর্যের আলো মানে কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের কাছে কি থাকে, শক্তি, ভরবেগ, চাপ, এই তিনটেই থাকবে, তিনটেই থাকবে। হাতে পড়ছে, গরম বোধ হয়, চাপ বোধ হয় না, গরম বোধ হয় না, চাপ বোধ হয় না, গরম ও চাপ বোধ হয়, কোনোটি নয়, না স্যার অপশন এ, গরম তোর লাগে, চাপটা লাগে না, তোর হাতে চাপ লাগে, চাপ লাগে, গরম লাগে, গরমটা কার জন্য লাগছে, ইন্টেন্সিটির জন্য, চাপটা অতি নগণ্য। তীব্রতা আছে, এটা তো তীব্রতা, এই তীব্রতাটাই কি নির্দেশ করে, পয়েন্টিং ভেক্টর, কি পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর। এর মাত্রা কত হবে, এর মাত্রা হবে কোনটা, দেখ এইখান থেকে বলে দে, ml স্কয়ার টি টু দা পাওয়ার -2, এটা এল স্কয়ার, এটা টি, এল স্কয়ার কেটে যাবে, এম টি টু দা পাওয়ার -3, কোথায় আছে, অপশন ডি। নেক্সট, নেক্সট, নেক্সট কি বলেছে, পয়েন্টিং ভেক্টর সূচিত করে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির মান, গতির অভিমুখ শক্তির মান, হ্যাঁ শক্তির মানও হবে, এই তো শক্তি আছে এখানে, শক্তির মান, অ্যাকচুয়ালি গতির অভিমুখ হয়, গতির অভিমুখটাকেই নির্দেশ করে যে কোন দিকে যাবে, পয়েন্টিং ভেক্টর, আমার মনে হয় গতির অভিমুখটা দেওয়াই বেটার হবে, গতির অভিমুখ, কারণ ইন্টেন্সিটি যেদিকে থাকবে সেই দিকে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, এই রকম ধরনের কোশ্চেন একটা তোর পরীক্ষায় আসবে, এরকম ধরনের একটা কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে। কি বলেছে, 25 মেগাহার্টজ, মানে তোকে নিউ বলে দিয়েছে, বা এফ, তুই যা ইচ্ছা ধরতে পারিস, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য দেশে, শূন্য দেশে মানে শূন্য মাধ্যমে, এক্স অক্ষ অভিমুখে গতিশীল, দেশের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে ও সময়ে ই সমান এত, বি কত হবে, মানে ই এটা মানে ই নট হচ্ছে এটা, ই নট হচ্ছে এটা, তোকে বি নট বার করতে বলেছে, কি বার করতে বলেছে, বি নট, বি নটটা বার করতে বলেছে। চলো আমরা কি জানতুম, ই নট বাই বি নট সমান কত, সি, তাহলে বি নট সমান কত হবে, ই নট বাই সি, ই নট বাই সি, ই নটের ভ্যালু কত, 6.3। আচ্ছা সিটা কত হয়, সি সমান, সি সমান 3 × 10 টু দা পাওয়ার 3 × 10 টু দা পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হবে
3 দুগুণে 2.1 ইন্টু 10⁻⁻8 কোথায় আছে দেখ, কোথায় আছে? কে ক্যাপ কেন দিল? আমি তো ক্যাপ ইউজই করব না। কেন? এ যদি জে ক্যাপে হয়, বি ডেফিনেটলি আই ক্যাপে হবে। বি আই ক্যাপ নয়তো কে ক্যাপে হবে। বি ডেফিনেটলি আই ক্যাপ নয়তো কে ক্যাপ হবে। শোন, মনে রাখবি এইটা, ই সব সময় জে ক্যাপের দিকে কাজ করে, বি কাজ করে হচ্ছে জেড এর দিকে, বি কাজ করে জেড অ্যাক্সিসের দিকে, আর আলোর গতিবেগ সব সময় এক্স অ্যাক্সিসের দিকে, সব সময় সব সময় সব সময়। ওই জন্য দেখ কে ক্যাপের দিকে দিয়েছে। আছে, দিস ইজ ইওর অ্যান্সার। এরকম ছোট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন একটা আসবে 30 স্টার, पलक झपकते ही एग्जाम में आ जाए। और सायंतन भूल करेगा कि सायंतन भूल करबी तो বল ডেফিনেটলি স্যার, বল আমি না করলেও আকাশ ভুল করবেই। কোথায় গেল রে আকাশ? তোর ভবিষ্যৎ দেখ পুরো কালো জমাট অন্ধকার। এই তো হ্যাচাক জেলে দিয়েছে, অনির্বাণ হ্যাচাক জেলে দিয়েছে। একটি সমতল তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সময়ের সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের বিস্তার এত, এত বিস্তার। তরঙ্গটি জেড অক্ষ অভিমুখে গতিশীল। তরঙ্গ কোন দিকে? এবারে আবার জেড অক্ষ দিয়েছে, তার মানে এ যদি এক্স অক্ষের দিকে হয়, বি কোন দিকে হবে? জেড দিকে। চৌম্বক ক্ষেত্রের গড় শক্তি ঘনত্ব, চৌম্বক ক্ষেত্রের গড় শক্তি ঘনত্ব বার করতে হবে। কি করেগা? ভি, এটা কি বলে দিয়েছে? ই নট, এটা ই নট, ই নট হচ্ছে 2, তাহলে বি নট কত হবে? 2/3 ইন্টু 10⁸। বাপরে বাপ, গড় চৌম্বক শক্তি ঘনত্ব ফর্মুলা ছিল না একটা, 1/4, 1/4 এপসাইলন নট স্কয়ার। রে বাবা, এপসাইলন নট, এপসাইলন নট ছিল, এপসাইলন নট ছিল, এপসাইলন নট ই স্কয়ার প্লাস মিউ নট বি স্কয়ার, বি নট স্কয়ার বাই মিউ নট, এটা ছিল না? এটাকে বসিয়ে ক্যালকুলেশন করতে হয়। বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো। এ নাও 1/4 এপসাইলন নট কত? 8.85 ইন্টু 10⁻⁻12 ই স্কয়ার মানে 2 স্কয়ার 4 প্লাস প্লাস বি নট কত এসছে? 4/9 ইন্টু 10⁻16 ইন্টু মিউ নটের মান কত? মিউ নটের মান কত রে? 4π ইন্টু 10⁻7 উপরে উঠবে, উপরে উঠলে 1/4πটা রইল, আর 10⁻7 মানে 10⁻+7 হয়ে যাবে। চলো 4 মূল্য, বাপরে বাপ, এই ক্যালকুলেশন করে বসিয়ে দিবি, ক্যালকুলেশন করে বসাবি। গড় চৌম্বক ক্ষেত্র নয়, চৌম্বক ক্ষেত্রের গড় শক্তি ঘনত্ব বার করতে বলেছে, শক্তি ঘনত্ব বার করতে বলেছে। তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্বের, হ্যাঁ তাও বললে হবে, একদম ডাইরেক্ট চলে আসবে তো। ঠিকই বলেছি, অত খাটবো কেন, অত খাটবো কেন? তড়িৎ ক্ষেত্রের না গড় শক্তি ঘনত্ব তো হ্যাঁ দুজনে তো সমানই হবে। ইউ ই সমান কত হবে? হাফ এপসাইলন নট ই স্কয়ার, তাই তো রে, ই নট স্কয়ার। তাহলে হাফ ইন্টু 8.8 1/4 ছিল না, 1/4 ইন্টু 8.85 ইন্টু 10⁻12 ইন্টু 4। মাখামাখি কোশ্চেন, এইটা উত্তর হবে 8.85 ইন্টু 10⁻, এইটা ছি ছি ছি, ননি ছি করে দে, সরি শক্তিমান। তাই তো, সেই সেই বিজ্ঞানীদের মতন, হাতিটা ভিতরে আছে ঘরের, ঘরটার দেয়ালটা ফুটো, হাতির লেজটা বাইরে বেরিয়ে আছে। বিজ্ঞানীরা ভাবছে কি করে হাতিটা ওই গর্ত দিয়ে চলে গেল ভিতরে, লেজটা ঢুকতে পারলো নি, আমরা সেরকম ভেবেছি, আর ও সোজা ভেবে ফেলেছি। তার মানে কত হবে? 8.85 ইন্টু 10⁻12। ভেরি গুড। নেক্সট স্যার, নেক্সট কোশ্চেন স্যার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু কনসেপচুয়াল। বলছে একটি 100 ওয়াটের বাল্ব 3 মিটার দূরে কোনো বিন্দুতে এত ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে বাল্বটিকে
400 ওয়াট বাল্ব দ্বারা প্রতিস্থাপিত করলে ওই একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কত মান হবে। দেখ তড়িৎ ক্ষেত্র তোকে কত বলেছে, ই সমান ই নট সমান তোকে বলে দিয়েছে 2.9 ভোল্ট পার মিটার বলে দেওয়া আছে। এখন স্যার আমি এই মাত্র একটা কোশ্চেন করলাম যে আই সমান হাফ এপসাইলন নট ই নটের স্কোয়ার ইন্টু সি, এটা করিয়েছি। এখন আই মানে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে কি স্যার, স্যার এনার্জি পার এরিয়া, এনার্জি পার এরিয়া। আচ্ছা এনার্জি পার এরিয়া নয়, হ্যাঁ এনার্জি পার এরিয়া ঠিকই লিখেছি, দাঁড়া এনার্জি পার এরিয়া ইন্টু টাইম। ইয়েস স্যার, হাফটাকে আমি এরম লিখতে পারি এপসাইলন নট ই নট বাই √2 তার হোল স্কোয়ার ইন্টু সি। এখন দেখ ই বাই টি মানে কি, পাওয়ার, তাহলে পাওয়ার বাই এরিয়া ইজ ইকুয়াল টু এপসাইলন নট, এটা ই আরএমএস নয়, তোকে এখানে আরএমএস ভ্যালু ধরতে হবে, কিংবা তুই ই নট ধরে করলেও হবে, কোনো অসুবিধা নেই, এটা ই আরএমএস করে নে। তাহলে ই আরএমএস এর স্কোয়ার ইন্টু সি। তাহলে দেখ এইখান থেকে ই আরএমএস ইজ প্রপোর্শনাল টু √p বাই এ। এরিয়া ইজ নট চেঞ্জিং, এরিয়া তো চেঞ্জ হচ্ছে না, তার মানে আমি কি লিখতে পারবো এখান থেকে ই আরএমএস ইজ প্রপোর্শনাল টু √p, তাহলে ই ফাইনাল ইজ ইকুয়াল টু ই ফাইনাল বাই ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল বাই পি ইনিশিয়াল, তার মানে রুটের ভিতরে। তাহলে এখান থেকে 400 বাই 100 রুট ইন্টু 2.9, হেন্স ইট ইজ 5.8। দিস ইজ ইয়োর কারেক্ট অপশান সি। ভালো কোশ্চেন স্যার, ভালো কোশ্চেন, মানে আমি এই কনসেপ্টটা বলেছিলাম বলে এই কোশ্চেনটা দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, তুই চাইলে ই দিয়ে বার করে দিতে পারতিস ডাইরেক্ট। নেক্সট কোশ্চেন কি দিচ্ছে, শূন্য মাধ্যমে অগ্রসর মান কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর দুটির তাৎক্ষণিক মানের সম্পর্কটি হলো, তাৎক্ষণিক মান মানে ই নট আর বি নট। আমরা কি জানতুম ই নট বাই বি নট সমান সি, তাহলে ই নট সমান বি সমান ই বাই সি, ই সমান সিবি, এই যে বাকি। মাধ্যমে গতিশীল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গড় চৌম্বক শক্তি ঘনত্ব b²/2 মিউ নট। ল্যামডা কোথায় কাজ আছে, ল্যামডার কোনো কাজ আছে নাকি, ল্যামডা ইন্ডিপেন্ডেন্ট, তো ল্যামডা ইন্ডিপেন্ডেন্ট, চৌম্বক শক্তি ঘনত্ব কি, তরঙ্গ দৈর্ঘ্য ইন্ডিপেন্ডেন্ট, মানে তরঙ্গ দৈর্ঘ্য নিরপেক্ষ, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরই করে না, b²/2 মিউ নট। তোকে বোকা বানানোর জন্য কোশ্চেনটা দিয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। নেক্সট কোশ্চেন আসলে অনেকক্ষণ ধরে বোর্ডটা চলছে বলে নয়, মানে সেই বিকাল 5টা থেকে পরপর চলে যাচ্ছে, এখন আমি তার পর্যন্ত 11টা পর্যন্ত পড়িয়েছি, এখন আবার ভিডিও বানাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখো, এক্স অক্ষ বরাবর অগ্রসর মান একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ x সমান 1 মিটার অবস্থানে t সমান 10 সেকেন্ড সময়ে এর তড়িৎ ক্ষেত্রের ভেক্টরের মান হচ্ছে এইটা, এর চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। আচ্ছা তড়িৎচুম্বকীয় তরঙ্গ x সমান এত, আচ্ছা ই সমান কত বলেছে, ই নট সমান 6, আচ্ছা টি এটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ভেক্টরটির মান কত হবে। আচ্ছা চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মান হবে বি নট সমান ই নট বাই সি, ই নট বাই সি মানে 6/3 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8, তার মানে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 টেসলা, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার, বাবা ওইটা +8 আছে, -8, 10 টু দ্য পাওয়ার 8, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8 টেসলা হবে। চলো পরের কোশ্চেন কি বলছে, শব্দ তরঙ্গের বায়ুতে সমাবর্তন হয় না, কারণ কি, এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনো সমাবর্তন হয় না। নেক্সট, যদি কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চৌম্বক ক্ষেত্র ভেক্টর ই ও বি হয়, তবে তরঙ্গটি কোন অভিমুখে, আমি সেই বলেছিলাম না ক্রস হয়,
ক্রস হয় ই ক্রস বি, ই ক্রস বি। অ্যাকচুয়ালি সি ভেক্টর ইজ ইকুয়াল টু, সি হচ্ছে লাইট স্পিড অফ লাইট, ভেলোসিটি অফ লাইট, দ্যাট ইজ ই ক্রস বি হয়, ই ক্রস বি, মাথা রাখবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার। নেক্সট নেক্সট কোশ্চেন তোকে কি বলছে দেখ, নেক্সট কোশ্চেন দেখ, কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে আর বাকি বেশিরভাগই এইখানে কি তোকে মানে থিওরি রিলেটেড কোশ্চেন তুলে দেবে। কি বলছে, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি ভুল? ভুল কোনটা? তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয় ত্বরান্বিত আধান দ্বারা, এটা ঠিক। তির্যক প্রকৃতির, এটাও ঠিক। শূন্যস্থানের মধ্যে দিয়ে আলোর গতিবেগে চলাচল করে, ঠিক। সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে একই গতি, না, প্রত্যেকটা মাধ্যমে আলাদা আলাদা বেগ হবে, এটাই ভুল। একদম ইজি কোশ্চেন। চলো নেক্সট, একদম সোজা সোজা কোশ্চেন আছে, একদম সোজা সোজা কোশ্চেন। দেখ, একটি আলোক তরঙ্গের তরঙ্গ অপেক্ষকটি এসআই এককে, সাই মানে তরঙ্গটা বলে দিয়েছে, সিটা বলে দিয়েছে, তাহলে তরঙ্গটির কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত? ওমেগা। ওমেগা সমান কত আছে এখানে? ওমেগা হচ্ছে এই না, ওমেগা এইটা 9 × 10⁻14, 9 × 10⁻14, দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা। ওমেগা সমান 2πf, 2πf মানে f সমান হবে 9 × 10⁻14/2π। 2π মানে ধর 2π মানে পাইকে 3 ধরে নে, 3 দুগুণে 6, 6 মানে 3/2, 3/2 × 10⁻14, 3/2 মানে 1.5। বাবা, এরকম আসছে তো, এরকম আসছে যে রে কম্পাঙ্ক। হ্যাঁ, এটাই তো ওমেগা টি, ওমেগা সমান 2πf, ওমেগা সমান 2πf, 3 দুগুণে 6, 6 3 2, 1.5 হবে তো, 1.5 × 10⁻14 হবে ওমেগা। আরে এই তো ই নট সাইন, ও এখানে পাই আছে, সরি সরি সরি, পাইটা তো গুণ করতে হবে, সরি সরি, পাইটা গুণ করতে হবে, পাই পাই কেটে যাবে, তাহলে 9/2, 9/2 মানে 4.5, 4.5 × 10⁻14, সরি আমি এই পাইটা দেখিনি অপশানে। নেক্সট, ই বাই বি এর সমমাত্রা বিশিষ্ট রাশি, ই বাই সি মানে কত? ই বাই বি মানে কত? সি, সি মানে হচ্ছে বেগ, বেগ। একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এত হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্পন্দনের বিস্তার হচ্ছে এত, মানে তোকে নেক্সট কোশ্চেনের এইখানে এফটা বলে দিয়েছে হচ্ছে 10⁻16 হার্টজ, আর ইটা তোকে বলেছে 48, ইটা বলেছে 48, ই ইজ ইকুয়াল টু 48। চৌম্বক ক্ষেত্রের স্পন্দনের বিস্তার, চৌম্বক ক্ষেত্রে স্পন্দনের বিস্তার মানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু 48 ই নট বাই সি। সি মানে কত? সিটা তোকে বার করতে হবে এখান থেকে। সি হচ্ছে, সি সমান হয় মাধ্যমে বি, সি সমান হচ্ছে 2π/, ওমেগা বাই ভি সমান ω/k, কে তো এখানে দেয়া নেই খোকা, এখানে তো দেয়া নেই। আচ্ছা, সি তো সেই একই থাকবে স্যার, ওমেগা যাই, এই এফ যাই হোক, আমার তো শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে 3 × 10⁻8, তার মানে 3 16 48, 16 × 10⁻−8, 16 × 10⁻−8, অপশান ডি, অপশান ডি হবে। আমার এই এফ এর উপর ডিপেন্ডেন্ট, আমার এই এফ তো এমনি বলেছে এত কম্পাঙ্ক বিশিষ্ট, সো হোয়াট, কম্পাঙ্ক যা ইচ্ছা হতে পারে, বেগ তো আমার শূন্য মাধ্যমে আলোর বেগ তো ওটাই থাকবে। চলো নেক্সট কোশ্চেন স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব তোকে বলে দিয়েছে, প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য কি হারে পরিবর্তিত করলে পাত দুটির মধ্যবর্তী স্থানে সরণ প্রবাহ এত হবে। স্যার আইডি সমান আমরা কি জানতাম? ডিকিউ ডিটি, ডিকিউ ডিটি। তাহলে আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি হতো? ডিডিটি অফ কিউ মানে কত? সি ইন্টু ভি। তাহলে এইখান থেকে আইডি সমান সি কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ডিভিডিটি, তোকে এই ডিভিডিটিটা বার করতে বলেছে, তাহলে ডিভিডিটি কত হবে? আইডি, আইডি বাই সি, আইডি বাই সি। আইডি কত আছে? 4 অ্যাম্পিয়ার, আর এটা কত? 2 মাইক্রোফ্যারাড, মানে 2 × 10⁻⁶।
2 × 10⁻⁻6, তার মানে এটা হচ্ছে 2 × 10⁻6 ভোল্ট পার সেকেন্ড, ভোল্ট পার সেকেন্ড, 2 × 10⁻6 ভোল্ট পার সেকেন্ড, অপশন ডি। স্যার ইজি কোশ্চেন ছিল, আমি বারংবার বলেছি যে এই ফর্মুলাটা দিয়ে তোকে অঙ্ক দেবে। নেক্সট, তুই চোখ কান বন্ধ করে প্র্যাকটিস। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে বিবৃতিমূলক কোশ্চেন। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো। কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ শব্দের গতিবেগের সমান। না স্যার, ভুল ভুল। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে চৌম্বক আবেশ বি এর অভিমুখ যেদিকে খুশি হতে পারে না, এরকম কোনো ম্যান্ডেটারি নয়, তার মানে দুটোই ফলস, অপশন ডি। নেক্সট, আলোর বিকিরণের মতো তাপীয় বিকিরণও হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণ। না স্যার, তাপীয় বিকিরণের প্রসারণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাপীয় বিকিরণের প্রসারণের ক্ষেত্রে না, দুটোই ভুল, দুটোই ভুল। চলো নেক্সট। স্যার পরের বিবৃতিমূলক কোশ্চেন কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিস্তারের ক্ষেত্রে মাধ্যম প্রয়োজন হয় না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বিবৃতি 2 বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি শূন্য মাধ্যমে গমন করতে পারে না, দেখ ভুল, টিএফ টিএফ, অপশন বি। নেক্সট, নেক্সট বলছে রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম। হ্যাঁ স্যার, ঠিক বলেছে, ঠিক বলেছে। শল্য চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রাদির জীবাণুমুক্তকরণে রেডিও তরঙ্গ ব্যবহার করা হয় না, এটা মিথ্যে, তার মানে এটাও অপশন বি, টিএফ। নেক্সট, বিবৃতিমূলক কোশ্চেন। বিবৃতি 1 কি বলছে? শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ চলাচল করতে পারে না, না না, মিথ্যে। প্রতিফলন দ্বারা বোঝা যায় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। না, প্রতিফলনের দ্বারা বোঝা যায় না, অপশন ডি। এই ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এবার অ্যাজারশন কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলছে? সম্প্রচার কেন্দ্র থেকে বিবৃতি, অ্যাজারশন কি বলছে শোন। সম্প্রচার কেন্দ্র থেকে আগত রেডিও ও টেলিভিশনের সংকেতগুলি শক্তির বাহক। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বহন করতে সক্ষম। হ্যাঁ স্যার, ঠিক, দুটোই ঠিক, কিন্তু এইটা কিন্তু এর এটা মানে ব্যাখ্যাটা এটা নয়। অ্যাজারশন রিজন দুটোই ঠিক, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এই যে এ আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, অপশন বি হবে। চলো নেক্সট। এগুলো একটু কনসেপচুয়াল কোশ্চেন, মানে তোকে পুরো থিওরি বেসড কোশ্চেন দেবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। অ্যাজারশন কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি শক্তি ও ভরবেগ বহন করে। হ্যাঁ স্যার, ঠিক ঠিক। তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি সমাবর্তন হতে পারে। হ্যাঁ স্যার, ঠিক ঠিক, দুটোই ঠিক, কিন্তু এইটার সঠিক এক্সপ্লেনেশন কিন্তু এটা নয়, তার মানে এটাও অপশন বি হবে। এ আর উভয় সত্য, আর এ সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট দেখ, এখানে কি দেখ, পরেরটা কি বলেছে? বিবৃতি কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চাপ প্রদান করে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ঠিক ঠিক। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শক্তি বহন করে, হ্যাঁ এটাও ঠিক, কিন্তু চাপ প্রদান করে এর কারণ এটা শক্তি বহন করে বলে এটা ঠিক নয়। তার মানে এ আর উভয়ই সত্য, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। দেখ দুটোই বি। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন তোকে বললুম এরকম পুরো থিওরি তুলে দেবে, থিওরি পুরো তোকে তুলে দেবে। নেক্সট কি বলছে দেখ। না, মাইক্রো ওভেনে ধাতব পাত্র ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ স্যার, ঠিক। তাপের ফলে ধাতব পদার্থের গলন হতে পারে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু সঠিক কারণ কিন্তু এটা নয়, অপশন বি। নেক্সট, বিবৃতি কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি বিকিরণ চাপ প্রয়োগ করে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি শক্তি বহন করে। হ্যাঁ, বি বি। অ্যাজারশন ঠিক, রিজন ঠিক, কিন্তু অ্যাজারশন রিজনের রিজন অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট, নেক্সট কি বলছে দেখ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখ। তুই এই কোশ্চেন প্র্যাকটিস করে যা, আমি তোকে 200% কনফার্ম করে দিচ্ছি যে তুই কোশ্চেন কমন পেয়ে যাবি। মাইক্রোওয়েভ অতি বেগুনি রশ্মি, অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে কার সব থেকে বেশি? মাইক্রোওয়েভের সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারপর কত? তারপর হচ্ছে অতি বেগুনি রশ্মি, তারপর আল্ট্রাভায়োলেট, অপশন ডি হবে। এইগুলো তোকে মনে রাখতে হবে, আমি তোকে বললাম না একটা ছক দিয়ে দিয়েছিলাম, ওই ছকটা মনে রাখতে হবে। আর বেশ কিছু ওই রশ্মিগুলোর এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এদের একটা দুটো করে ব্যবহার মানে জাস্ট রিডিং করে রাখবি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে গামা রশ্মি, এক্স রশ্মি ও অতি বেগুনি রশ্মির কম্পাঙ্ক অনুযায়ী যদি দেখি, তাহলে গামা রশ্মির সব থেকে বেশি,
আচ্ছা, হ্যাঁ, গামা রশ্মির বেশি হবে, এক্স রশ্মির, গামা রশ্মির বেশি হচ্ছে এক্স রশ্মির থেকে, আবার এক্স রশ্মির বেশি হচ্ছে অতিবেগুনি রশ্মির, কিন্তু এক্স রশ্মির আবার গামা রশ্মির থেকে কম। অপশান বি, অপশান বি হবে। নেক্সট, শূন্য স্থানে কোনো প্রোগ্রামী তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত। বিস্তারের অনুপাত মানে হচ্ছে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের বিস্তারের তড়িৎ ক্ষেত্র। ও ই বাই বি, সে তো সি, কিন্তু সি দিয়ে অপশান দেয় না। সি মানেই কি জানি আমরা, 1/√μ0 এপসাইলন নট। কোথায় আছে? অপশান বি। একদম ইজি কোশ্চেন। চলো নেক্সট। স্যার এরকম সোজা সোজাই তোমাকে দেবে কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবি না, ভয় পাবি না, একদম সোজা দেবে। তুই এরকম কোশ্চেন কমপ্লিট করে গেছ, যদি এইগুলো থেকে কমপ্লিট করে যাস, সব কমন পেয়ে যাবি, একই প্যাটার্নের কোশ্চেন পাবি, উত্তর পেয়ে যাবি তুই। যে শর্তে কোনো মাইক্রো ওভেনে জলযুক্ত একটি খাদ্য বস্তুকে সব থেকে ভালোভাবে গরম করা যায় সেটি হলো, মাইক্রো ওয়েভগুলি তাপ শক্তি বহন করে, ফলে এরা অনবরত তাপ উৎপন্ন করে। অবলোহিত তরঙ্গগুলি মাইক্রোওয়েভ ওভেনে তাপ উৎপন্ন করে। মাইক্রোওয়েভের কম্পাঙ্ক জলের অণুগুলির অনুনাদি কম্পাঙ্ককে অবশ্যই সমান হতে হবে। মাইক্রোওয়েভের কম্পাঙ্কের সঙ্গে জলের অণুগুলির স্বাভাবিক কম্পাঙ্কের কোনো সম্পর্ক নেই। কি হবে? তো স্যার কোনটা হবে? দেখ, কোন সব থেকে ভালোভাবে গরম করা যাবে? যখন রেজোন্যান্স হবে, মানে অনুনাদ হবে। অনুনাদ মানে কি? যখন মাইক্রোওয়েভের কম্পাঙ্ক আর জলের অণুগুলির অনুনাদি কম্পাঙ্ক, জলটা ফুটবে, তার একটা কম্পাঙ্ক থাকবে, সেই কম্পাঙ্ক আর ওই মাইক্রোওয়েভের কম্পাঙ্ক যখন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন অনুনাদের সৃষ্টি হবে, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। হেভি কোশ্চেন স্যার। নেক্সট, খুব কনসেপচুয়াল কোশ্চেন, পুরো অনুনাদটাকে তুলে দিয়েছে, শ্রেণী অনুনাদ। লাস্ট কোশ্চেন, তোকে বারংবার বলছি তুই এইগুলো ভালো করে পড়ে যা, তুই ওয়ান শট ভালো করে টাইম নিয়ে দেখ, কমপ্লিট সব কমন পাবি, সব কিছু কমন পাবি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় স্থির আধান দ্বারা? না। সমবেগে গতিশীল আধান দ্বারা? না। ত্বরান্বিত আধান দ্বারা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন দিকে? ধনাত্মক জেড অক্ষ মানে কে ক্যাপ। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণ দ্বারা সূচিত? তার মানে দেখ, আমরা কি জানি, সি সমান ই ক্রস বি। তার মানে এইটা যদি কে হয়, তার মানে অবভিয়াসলি একে আই ক্রস জে হতে হবে। তার মানে ইতে আই থাকবে আর বিতে জে থাকবে। কোথায় আছে দেখ, ইতে আই বিতে জে, অপশানে, অপশানে হিসেব বলছে একদম, তুই ইজিলি ভাব। তো স্যার এই কোশ্চেন ছিল। আমি তোকে বলছি ভালো করে প্র্যাকটিস করে যা, এখান থেকে সব কোশ্চেন কমন পাবি। তুই শুধু টাইম নিয়ে, ভিডিও একটু লেন্দি হবে, ওয়ান শট মানে অনেকটাই বড়, তো সব জিনিস সব কনসেপ্ট আমি পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা এসে গেছে, ভয় পাবি না, না ভয় পেয়ে তুই কমপ্লিট প্র্যাকটিস করে যা, এখান থেকে তুই কমপ্লিট কমন পাবি। ঠিক আছে, আর কারোর যদি মনে হয় যে না আমার মক টেস্টের কোশ্চেন লাগবে, স্যারের কাছে মক টেস্টের ফিজিক্স মান্ত্রা, মানে আমার ফিজিক্স মান্ত্রার যদি মক টেস্টের কোশ্চেন লাগে, তুই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি, আমি দিয়ে দেবো। কিন্তু ভালো রেজাল্ট কর, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো ভালো করে পড়াশোনা করো। টাটা।